নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, কোনো বল প্রয়োগও করা যাবে না। তবে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 20 ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে সিপিকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। শিলংয়ে সিবিআই দফতরে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এটা নৈতিক জয়, রায়কে স্বাগত জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিদা, শীর্ষ আদালত যেমনটা আজকে নির্দেশ দিয়েছে যে কোনো রকম বল প্রয়োগ করা যাবে না এবং তদন্তে সহযোগিতা করতে হবে এবং শিলংয়ে হবে মুখোমুখি হবে সিবিআই, সেক্ষেত্রে এই নির্দেশের তাৎপর্য কি? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সারা দেশে নজর ছিল অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে এবং সুপ্রিম কোর্ট যেমনটা বলেছে, যেমনটা নির্দেশ দিয়েছে, 20 ফেব্রুয়ারির মধ্যে রাজীব কুমারকে হাজিরা দিতে হবে এবং শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হবেন রাজীব কুমার এবং কোন রকম বল প্রয়োগ করা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশে বলেছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চ থেকে যেমনটা বলেছেন নৈতিক জয় হয়েছে এবং আইনের ওপর ভরসা রয়েছে। আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, কোনো বল প্রয়োগ করা যাবে না। তবে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের। 20 ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে পুলিশ কমিশনারকে, এমনটাই নির্দেশে বলেছে সুপ্রিম কোর্ট। তদন্তে সহযোগিতার নির্দেশ রাজীব কুমারকে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিদা, আজ সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে তাৎপর্য কি? এই নির্দেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, গতকাল যদি এই মামলা সিবিআই যখন নিয়ে গিয়েছিল সেই সময়কার প্রধান বিচারপতির করা একটা মন্তব্যের উপর আমরা নজর রাখি, সবথেকে পরিষ্কার বোঝা যাবে প্রধান বিচারপতি গতকালই জানিয়েছিলেন যে এমন কোনো তথ্য প্রমাণ নিয়ে আসুন। তার কারণ সিবিআইয়ের অভিযোগ ছিল রাজীব কুমার সিটের প্রধান হিসেবে সারদা মামলায় প্রচুর নথি নষ্ট করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছেন। তাহলে প্রধান বিচারপতির বক্তব্য ছিল এমন কোনো তথ্য প্রমাণ নিয়ে আসুন যাতে প্রমাণিত হয় রাজীব কুমার তথ্য প্রমাণ লোপাট করেছেন বা নষ্ট করেছেন, এমন শাস্তি দেওয়া হবে যা আজীবন তিনি তার জন্য অনুতপ্ত থাকবেন। আজ এই মামলায়, সেই একই মামলায় সিবিআইয়ের তথ্য প্রমাণ জমা দেওয়ার কথা, কিন্তু এমন কোনো তথ্য প্রমাণ সিবিআই দিতে পারেনি যাতে রাজীব কুমারের বিরুদ্ধে এমন কোনো নির্দেশ দেওয়া হয় যাতে তিনি আজীবন অনুতপ্ত থাকতে পারেন। প্রথম জায়গায় গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ কোনটা, যেখানে সিবিআই দীর্ঘদিন ধরে বলেছিল রাজীব কুমারকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় এবং রাজীব কুমার তাতে অরাজি এমনটা ছিলেন না। এর আগে যদি সিবিআই রাজীব কুমারকে সিবিআইয়ের দাবি অনুসারে 3টি চিঠি দিয়ে থাকে, রাজীব কুমার দাবি করছেন তিনি 5টা উত্তর দিয়েছেন, অর্থাৎ চিঠির চাপাটি বা চিঠির চালাচালি এটা হয়েছিল। তাহলে রাজীব কুমার চেয়েছিলেন যে তার সঙ্গে কথা বলতে, বা রাজীব কুমার চাননি তার সঙ্গে সিবিআইয়ের সঙ্গে কথা বলতে। এই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে সিবিআই তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল তাতে সুপ্রিম কোর্ট আজকে বলছেন যে কোনো একটি নিরপেক্ষ স্থানে এই আলোচনাটা হবে বা কথা বলা হবে। অর্থাৎ রাজীব কুমারকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে কোনো রকম কোনো এমন পদক্ষেপ নেওয়া যাবে না, কোনো জোর জবরদস্তি করা যাবে না। অর্থাৎ সব মিলিয়ে এই আজকের যে নির্দেশ, সেই নির্দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই দ্বিতীয় অধ্যায়ে রয়েছে, যেখানে বলা হচ্ছে রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। তাহলে রোববার দিন সিবিআইয়ের অফিসাররা সন্ধেবেলায় কি করতে রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন, কোন নোটিশের ভিত্তিতে গিয়েছিলেন বা কোন এফআইআরের ভিত্তিতে গিয়েছিলেন, সেই প্রশ্নগুলো কিন্তু আরো জোরালো হচ্ছে। এবং কেন রাজীব কুমারের বাড়িতে তারা এইভাবে পৌঁছলেন এবং তারপর তারা বাধা পেলেন। দেশের সর্বত্র একটা বার্তা পৌঁছে গেল যে সিবিআই আইনগত দিক খতিয়ে না দেখে যখন কোনো কাজ করতে যায় তখন তারা বাধা পেলে এভাবেই তাদের পিছু হটতে হয়, রণভঙ্গ দিতে হয়, যা আজকের নির্দেশে একেবারে স্পষ্ট। সপ্তর্ষিদা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব বিজেপির আইনজীবী তিনি ঠিক কি বলছেন এই পুরো বিষয়। कोर्ट ने ये उचित समझा कि राजीव कुमार जी सीबीआई के सामने जो इन्वेस्टिगेटिव एजेंसी है उनसे कोऑपरेशन दे, पूर्ण रूप से कोऑपरेट करे। साथ साथ ये स्पष्ट किया कि उनके खिलाफ कोई ऐसी कार्रवाई ना हो जिसे कोर्सिव स्टेप कहा जाए। और उस ऑर्डर में यह भी स्पष्ट कर दिया गया है कि जो भी अपने जवाब में ये अफसर लिखित देंगे, क्योंकि आज नोटिस जारी हुई है,
तो उसके बाद तय होगा 19 तारीख को सेक्रेटरी जनरल सुप्रीम कोर्ट की जानकारी देंगे उन अफसरों को कि यदि उन्हें यहां पर कोर्ट में खुद यहां अपने आप को प्रस्तुत करना है तो वो ऐसी जानकारी दी जाएगी 19 को, 20 तारीख अगले तारीख के लिए। एक कंटेम्प्ट पिटिशन भी साथ साथ लगाया गया है, क्योंकि इस बात को हम ना भूलें कि ये मामला सुप्रीम कोर्ट के आदेश के आधार पर ही सीबीआई जो है इस नारदा शारदा जो घोटाला है उसमें तहकीकात कर रही है। মমতা ব্যানার্জি আমরা আবারও চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিদা, যেমনটা নির্দেশে বলা হয়েছে যে শিলংয়ে তদন্তকারীদের মুখোমুখি হবেন পুলিশ কমিশনার রাজীব কুমার। শিলং কেন? দেখো, এর আগে যতবারই সিবিআই এই তদন্তের ক্ষেত্রে তৎকালীন সিটের প্রধান রাজীব কুমারের সঙ্গে কথা বলতে চেয়েছে, ততবারই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা রাজ্যে পুলিশের সর্বোচ্চ অবস্থান যেখানে রয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব, তারা বারবার সিবিআইকে জানিয়েছিলেন বা ডিজিও জানিয়েছিলেন যে রাজীব কুমার কথা বলতে পারেন বা রাজীব কুমার কথা বলতে চান তদন্তকারী সংস্থা বা অফিসারদের সঙ্গে, কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, কোনো নিচু পদমর্যাদার অফিসার যেন তার সঙ্গে কথা বলতে না আসেন। মাথায় রাখতে হবে, গত পরশুদিন রোববার দিন যখন সিবিআই অফিসাররা গিয়েছিলেন তাদের ডিএসপি পদমর্যাদার অফিসার ছিলেন, পরে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার আসেন, কিন্তু সেখানেও আইজি পোস্ট। রাজীব কুমারের বর্তমানে এডিজি পোস্ট, অর্থাৎ পুলিশের যে নিজস্ব প্রোটোকল রয়েছে, নিজস্ব রীতিনীতি রয়েছে, তাতে একজন উচ্চ পদমর্যাদার অফিসারকে কখনো তার নিচুতলার অফিসার তার সঙ্গে কথা বলতে পারেন না বা কোনো কিছু জানতে চাইতে পারেন না। সেই অবস্থান থেকে রাজীব কুমার এবং রাজ্যের তরফ থেকে বারবার জানানো হয় যে এডিজি বা তার উপরের পদমর্যাদার কোনো অফিসারকে এখানে আসতে হবে বা তার সঙ্গে কথা বলতে হবে। এবং দ্বিতীয় যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে কোনো একটি নিরপেক্ষ জায়গায় সেখানে এই আলোচনা করতে হবে বা সেখানে এই কথা বলতে হবে। একটা পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল যাতে রাজীব কুমারকে কার্যত তার বাড়িতে, তার সরকারি আবাসে যেন গ্রেপ্তার করতে গিয়েছিল সিবিআই। সেই অবস্থান থেকে যা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তরফ থেকে বহুবার জানানো হয়েছিল, সেটাতেই আজকে সুপ্রিম কোর্ট কার্যত নির্দেশ বা তাদের নির্দেশে সেটাই প্রতিফলিত হয়েছে। এবং শিলং কেন, এই জায়গাটা কেন নির্ধারিত হলো? আসলে সরকারি আইনজীবী যারা অ্যাটর্নি জেনারেল ছিলেন বা সিবিআই আইনজীবী যারা ছিলেন, তারা বেশ কয়েকটি নামের প্রস্তাব করেছিলেন। তার মধ্যে রাজ্যের বা রাজীব কুমারের যারা আইনজীবী ছিলেন, উভয়ের সহমতে এমন একটি নিরপেক্ষ স্থান বাছা হয়, শিলংকে বাছা হয়, যেখানে সিবিআই দপ্তরে রাজীব কুমার যাবেন। রাজীব কুমারের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না, কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু শিলংকে নিরপেক্ষ স্থান হিসেবে উভয় পক্ষ বেছে নেওয়ায় শেষ পর্যন্ত শিলংয়েই রাজীব কুমার সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলবেন। সপ্তর্ষিদা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নির্দেশ আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নির্দেশকে কিন্তু স্বাগত জানিয়েছেন ধর্ণা মঞ্চ থেকে। তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শুনবো। মরাল ভিত্তি বাংলার মানুষের, মরাল ভিত্তি দেশের মানুষের। বাংলা সবসময় দেশের জন্য কাজ করে। জিত हमको नहीं मिली, जीत देश का जनता को मिली, जीत कॉन्स्टिट्यूशन का मिली, जीत हमारा सेव इंडिया को मिली, जीत हमारा फोर्स को मिली, जीत हमारा नौजवान को मिली, जीत हमारा फॉर्मर्स को मिली, जीत हमारा देश का नागरिक को मिली। इसके आपको मीडिया को भी जीत मिली, आप भी नहीं कह सकता है। এই মুহূর্তে সরাসরি ধর্ণা মঞ্চের ছবি দেখতে পাচ্ছেন। এই মঞ্চটার অসীম গুরুত্ব এবং এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে যা হচ্ছে বেশ কয়েক বছর ধরে, তাতে এরকম একটা প্রতিরোধের দরকার আছে। তাদের সকলকে আমার জন্য নমস্কার। এবং আমার মনে হয় এই মুহূর্তে যে স্তরেরই মানুষ তাদের সকলের একসঙ্গে সবার একটা দরকার আছে। তাতে হয়তো একটা কাজ হতে পারে। আমরা যখন আন্দোলনে নেমেছিলাম তখন আমাদের কাছে একটা ছিল না সিঙ্গুরের সময়, কিন্তু তারপর ক্রমশ কিন্তু আমরা প্রচুর লোক আমাদের পাশে এসে গিয়েছিল। সেই রকম একটা সময়কে স্মরণ করে আমার মনে হয় আবার একটা সময় এসেছে যখন বাক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, যখন গৌরী লঙ্কেশ, কালবৈরীর মতন লোককে হত্যা করা হচ্ছে এবং যত্রতত্র যেভাবে হোক একটা মামলা টুকে দেওয়া হচ্ছে যে কোনো লোকের বিরুদ্ধে প্রমাণ ছাড়া। সেই রকম একটা সময়ে
এবং তারা সাধারণ মানুষ। সেই রকম একটা সময়ে এই যে মঞ্চটা তৈরি হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যেটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, তার নিজের রাজনৈতিক দলের মঞ্চ নয়, এটা মানুষের মঞ্চ। সেই মানুষের সাথে আমিও একজন সামান্য মানুষ, সেই সামান্যতাটা অর্থাৎ সেই সাধারণ যে আমাদের মধ্যে যে সাধারণ অস্তিত্বের ইয়ে আছে, তাতে আমার মনে হয় যে আমরা সবাই এক হই, তাহলে 2019-এ যদি এই সরকারকে যারা সর্বগ্রাসী হয়ে উঠছে ক্রমশ, তাদের যদি আমরা সরাতে না পারি, তাহলে তারপরে 5 বছরে কিন্তু আমাদের জন্য আরো অনেক অনেক দুর্ভোগ অপেক্ষা করে আছে। সেই ধারণা থেকেই আজকে আমার এই মঞ্চে আসা, এবং আমি জানাতে চাই যে অনেক কথা হয়তো আমরা কোনো মঞ্চে পাই না বলে বলতে পারি না, লেখার জায়গা পাই না বলে লিখতে পারি না, কিন্তু আমাদের মধ্যে যে মানুষটা, সেই মানুষটা কিন্তু এটাতে বিশ্বাস করে। সেই জায়গাটা পেয়েছি বলে আজকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুরোধ করলেন বলবার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সেইটাই সবাইকে বলতে চাই যে আমি আপনাদেরই একজন, এবং আপনাদেরই মতো করে আমি এই ভয়ঙ্কর সময়টাকে কি বলবো সামনা করবার জোর সংগ্রহ করবার চেষ্টা করছি। সেটা যেমন করে হোক আমাদের করতেই হবে। এইটুকু বলে আমি আর কিছু বলছি না। আপনাদের সকলকে নমস্কার। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানে ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, করিতে পারি শপথি যেন রয়। আমার ভার লাঘব করে নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যখন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমরা আরো একবার সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিতে আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চ থেকে যেমনটা বললেন যে এই নির্দেশ নৈতিক জয় হয়েছে, রাজনৈতিকভাবে নৈতিক জয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? আমাদের সঙ্গে থাকো সপ্তর্ষিদা, আরো একবার আমরা সরাসরি নজরে রাখবো ধর্ণা মঞ্চের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলছেন। আসতেন এখানে, আমরা সবাইকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, শারদীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শারদী কষ্ট করে এখানে এসছেন এবং আমাদের অনুপ্রেরণা দিয়ে গেছেন, এটাই আমাদের চলার পথে সবচেয়ে বড় প্রেরণা। শারদীর সুস্থ জীবন, দীর্ঘ জীবন এবং ভালো থাকুক, এটা আমরা সবসময় চাই। খুব ভালো থাকুক। এই মুহূর্তে সরাসরি ধর্ণা মঞ্চের ছবি। বুদ্ধিজীবীরা তারা সোচ্চার হয়েছেন। আমরা আবারও চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিদা, যেমনটা শুনলাম আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বললেন রাজনৈতিকভাবে নৈতিক জয়, কেন বলছেন? রবিবার যখন সিবিআই কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে যায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন রাজীব কুমারের বাড়িতে, এবং তারপর এই পুরো ঘটনাটা একটা রাজনৈতিক মোড় নেয়, এবং সেখান থেকেই তিনি ধর্ণা শুরু করেন, যে ধর্ণা 39 ঘন্টা পার হয়েছে। অর্থাৎ এই যে লড়াইটা সিবিআইয়ের সঙ্গে কলকাতা পুলিশ বা রাজীব কুমারের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা রাজনৈতিক অবস্থানে পৌঁছে গিয়েছিল, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নায়
সামিল হন এবং সহমত জানান বহু রাজ্যের জাতীয় স্তরের বহু বিরোধী নেতারা, অর্থাৎ যারা বিজেপি বা মোদী বিরোধী। এবং আমরা জানি বেশ কয়েকজন নেতা এসে গতকাল থেকে তারা এসেওছেন এবং আজকেও বেশ কয়েকজনের আসার কথা রয়েছে। ইতিমধ্যে আদালতের এই নির্দেশের পর অরবিন্দ কেজরিওয়াল তিনিও সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যের জায়গা থেকে। সেই কারণেই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় স্তরে বিজেপি বিরোধিতার যে লড়াইটা তৈরি হয়েছিল, আজ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সেই লড়াইটা আরো তীব্র হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য আসলে রাজনৈতিকভাবে একটা সাফল্যের জায়গা, যে কারণে তিনি রাজনৈতিক জয় এবং নৈতিক জয় বলে মনে করছেন। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। নৈতিক জয়, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে।